আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলার সমাস নিয়ে কথা বলবো। সমাস এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। নিবন্ধন সহ যে কোনো চাকরির ক্ষেত্রে, সমাজসেবা অধিদপ্তরের বা কোনো মন্ত্রণালয়ের চাকরি, সব ক্ষেত্রেই আমাদের এইটা জরুরি। যে কোনো ক্ষেত্রে আমরা এইটা পাব। বিসিএস থেকে শুরু করে এই দেশের ছোট থেকে বড় সকল চাকরি ক্ষেত্রে আমরা সমাস খুঁজে পাব। সাউন্ড ক্লিয়ার আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওয়াক্কুর আহমেদ মনির সাহেব, মোহাম্মদুল্লাহ আশরাফি সাহেব, তাহিরা বিনতে হাবিব ম্যাম, তাবাসসুম জান্নাতি, আলামিন সাহেব, জাহিদুল হাসান সাহেব, রেজাউল করিম সাহেব। তা আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমরা সাউন্ড পরিপূর্ণ ক্লিয়ার? গুড। আচ্ছা, তো আমরা আজকে সমাস দেখব। সমাস সংস্কৃত ভাষা থেকে এসেছে। এটা ইন্দো ইউরোপীয় ভাষার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সমাস এটা আজকালকার কোনো বিষয় নয়। সমাস শিখতে লাগে না 6 মাস। ফজলে রাব্বি সাহেব, আচ্ছা, আসলে বাংলাদেশের কোনো কোনো জেলায় মানুষ পানিবন্দী হয়ে গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের লালমনিরহাট এবং আমাদের সিলেট, বৃহত্তর সিলেট, লালমনিরহাটের এই অঞ্চলগুলা পানিবন্দী মানুষ খুব কষ্টে আছে। অনেকেই অনেক রকম অশান্তিতে আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যত দ্রুত সম্ভব তাদেরকে আল্লাহ শেফায়ে আজেলা কামেলা দান করুক। যারা এই অবস্থাটা পতিত হয়েছে তারা বুঝে কতটা অশান্তিতে আছে। ঘুম নেই, তারপরে সালের উপরে বসবাস, সব মিলিয়ে অনেক অশান্তিতে। তাদের বিভিন্ন মাছের প্রজেক্ট বলেন, এটা সেটা, খামার, সব কিছুই ধ্বংস হয়ে গেছে। তা আচ্ছা, আজকে আমরা দেখব সমাস। সংস্কৃতে সমাসের ব্যবহারটা ইন্দো ইউরোপীয় থেকে এসেছে। এটা আজকালকার বিষয় নয়, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে প্রাপ্ত। সমাসটা কোথা থেকে প্রাপ্ত? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সমাসটা এসেছে। এই সমাস, হ্যাঁ, এই সমাস এবং সন্ধি দুইটা একই বিষয় নয়। সন্ধি প্লাস সমাস দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। কারণ সন্ধি অর্থ মিলন, সমাস অর্থ মিলন, দুইটার অর্থ কি? একই। সন্ধি অর্থ মিলন, সমাস অর্থ মিলন। কিন্তু সন্ধি হলো বর্ণের মিলন, সমাস হলো শব্দের মিলন। এখানেই পার্থক্য। সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য কি? সন্ধি হইছে বর্ণের মিলন, বর্ণের মিলন, আর সমাস হইল শব্দের মিলন। কথা বুঝতে পারছেন? সন্ধি অর্থ মিলন, সমাস অর্থ মিলন। সন্ধি অর্থ মিলন, সমাস অর্থ মিলন। সন্ধি বর্ণের মিলন, সমাস শব্দের মিলন। কথা বুঝতে পারছেন আকলিমা ম্যাম? সন্ধি বর্ণের মিলন, সমাস শব্দের মিলন, এই একটা পার্থক্য আছে। যেমন সংখ্যা যোগ অতীত, সংখ্যাতীত। সংখ্যাকে অতীত, সংখ্যাতীত, একটা সন্ধি আর একটা সমাস। যাক, রেজাউল করিম সাহেব, এটা ভালো উদ্যোগ আসলেই। কারণ এদের জন্য আমাদের কিছু করা উচিত।
তো সমাসের ক্ষেত্রে আমাদের পূর্বপদ, পরপদ, উত্তরপদ, মধ্যপদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময়ের জন্যই চলে গেল, আজকে আমাদের এভাবেই ক্লাস করতে হবে। আচ্ছা, যেমন সিংহ চিহ্নিত যে আসন, সিংহ চিহ্নিত যে আসন কি হবে? সিংহ চিহ্নিত যে আসন সমান সমান কি হবে বলেন তো? সিংহ চিহ্নিত যে আসন সমান সমান সিংহাসন। সিংহ চিহ্নিত আসন সিংহাসন। এই যে সিংহ চিহ্নিত যে আসন, এইটাই হচ্ছে ভেষবাক্য। এইটা কি? ভেষবাক্য। সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন, এখানে এটা কি? ভেষবাক্য। তাহলে সিংহ হচ্ছে পূর্বপদ, আসন হচ্ছে পরপদ। সিংহ কি? এইটা, এটা তো পুরাটাই ভেষবাক্য। এটা কি? ভেষবাক্য। এটা হচ্ছে সিংহ হইছে পূর্বপদ, আসন হইছে পরপদ। এখন এই যে চিহ্নিত যে আসন, চিহ্নিত, এইটাই হচ্ছে ভেষবাক্য। এইটা পুরাটা কি? ভেষবাক্য। তাহলে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ পরপদ। তাইলে এই পুরাটা মিলে কি? ভেষবাক্য। আর এইটাকে বলে সমস্ত পদ। এইটাকে কি বলে? সমস্ত পদ। তাহলে আমরা দেখলাম ব্যাসবাক্যের এটা হচ্ছে পূর্ব, পূর্বের অংশকে পূর্বপদ বলে, পরের অংশকে পরপদ বলে। পূর্বপদ এবং পরপদ। পূর্বের অংশকে পূর্বপদ, পরের অংশকে কি বলে? পরপদ। সমাস, সমাসবদ্ধ শব্দটিকেই সমস্ত পদ বলে। এখন এই যে সিংহাসন, এইটা হচ্ছে কি? সমস্ত পদ। এইটা সমস্ত পদ। ঠিক আছে? এটা সমস্ত পদ। আর সমাসবদ্ধ পদের প্রত্যেকটা পদকেই বলে সমস্যমান পদ। যেমন পূর্বপদ বলেন আর পরপদ বলেন, এগুলো সব সমস্যমান পদ। সমস্যমান পদ। সমস্যমান পদ পূর্বপদ হতে পারে, পরপদ হতে পারে, মধ্যম পদ হতে পারে। সমস্যমান পদ। তাহলে সিংহাসন হচ্ছে সমস্ত পদ, এটা হচ্ছে ব্যাসবাক্য, এটা পূর্বপদ, এটা পরপদ। ঠিক আছে? ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। ব্যাসবাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। এবার আমরা দেখি সাধারণত সমাস কয় প্রকার বলেন তো? সমাস কয় প্রকার? সমাস কয় প্রকার বলেন? সমাস মোট 6 প্রকার। সমাস মোট কয় প্রকার? 6 প্রকার। এর মধ্যে নাম্বার 1 সমাস 6 প্রকার। নাম্বার 1 দ্বন্দ্ব সমাস। যেমন দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস কয় প্রকার? এইটা 9 প্রকার। দ্বন্দ্ব সমাসটা 9 প্রকার। সমাস 6 প্রকার, এর মধ্যে দ্বন্দ্ব সমাস নিজেই 9 প্রকার। দ্বন্দ্ব সমাস কয় প্রকার? 9 প্রকার। দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবেন? দ্বন্দ্ব সমাসের চিনার উপায় হলো দুই পদেই উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান। এবং এটার চেনার কিছু সিম্পটম, আলামত কি? আলামত হচ্ছে এবং, ও, আর। এগুলাতে কি? দ্বন্দ্ব সমাস চিনার আলামত। এখানে উভয় পদেই প্রধান হবে। উভয় পদ কি হবে? প্রধান হবে। যেমন মাসি ফিসি।
মাসি পিসি, মাসি এবং পিসি দুইটাই প্রধান, এই জন্য উভয় পদ প্রধান। মাসি ও পিসি উভয় পদ কি প্রধান। এটাকে যদি ভাঙ্গি তাহলে কি হবে? মাসি ও পিসি, মাসি ও পিসি। এখন এটাকে বাংলে কি হবে? মাসি ও পিসি, মাসি পিসি। তাহলে এখানে সিনের আলামত হইল একটা, এখানে ও আছে এবং ও আর এর একটা আছে, দ্বিতীয়ত দুইটাই প্রধান, উভয় পদ প্রাধান্য পাবে। তাহলে উভয় পদ প্রধান হলেই কি? দ্বন্দ্ব সমাস। উভয় পদ প্রধান কি? দ্বন্দ্ব সমাস। বলেন উভয় পদ প্রধান হলে কি হবে? দ্বন্দ্ব। এবং অ আর এই তিনটা অব্যয় পদ থাকলেই আমরা বুঝে নিব এইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এইটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। বলেন তো দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ হইল জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। এর মধ্যে আমরা দ্বন্দ্ব সমাস যে 9 প্রকার, এর মধ্যে সমার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিকল্প দ্বন্দ্ব, সমাহার, মিলনার্থক, বহুপদী, অলুক, একশেষ, অনুকার, অনেকগুলা দ্বন্দ্ব সমাস আছে। তো দ্বন্দ্ব সমাস মূলত কয় প্রকার? 9 প্রকার। দ্বন্দ্ব সমাস কয় প্রকার বলেন? দ্বন্দ্ব সমাস 9 প্রকার। এর মধ্যে সমার্থক দ্বন্দ্ব মানে একই অর্থ, যেমন কাজকর্ম। কাজকর্ম, কাজকর্ম সমার্থক দ্বন্দ্ব কেন? কারণ কাজ এবং কর্ম দুইটা একই জিনিস। কাজ যেই জিনিস, কর্মও একই জিনিস, এই জন্য এইটাকে বলে সমার্থক দ্বন্দ্ব। আমাদেরকে অনেক সময় দিয়ে দেয়, যেমন বাবা মা। বাবা মা এটা কোন দ্বন্দ্ব? বাবা মা কোন দ্বন্দ্ব? এটা কি সমার্থক দ্বন্দ্ব নাকি বিপরীতার্থক দ্বন্দ্ব না মিলনার্থক দ্বন্দ্ব? তাহলে দ্বন্দ্ব সমাসের যে 9 প্রকার, একটা হচ্ছে কি? সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিকল্প দ্বন্দ্ব, বিকল্প দ্বন্দ্ব। তো বাবা মা এটা কি? তারপরে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, এইভাবে টোটাল 9 প্রকার আছে। সমাহার, বহুপদী, একশেষ। সমাহার, বহুপদী, একশেষ, একশেষ। তাহলে এই যে বাবা মা এটা কি মিলনার্থক দ্বন্দ্ব না সমার্থক দ্বন্দ্ব বলেন? মিলনার্থক। বাবা মা, ভাই বোন এগুলা কি? মিলনার্থক দ্বন্দ্ব। যেমন চাইল্ড ডাইল, জিন পরি, চা বিস্কুট একটা আরেকটার সাথে মিলে। উইকিপিডিয়া, আপনি উইকিপিডিয়া দেখেন অথবা উইকিপিডিয়া দেখেন, উইকিপিডিয়া মতে দ্বন্দ্ব সমাস 9 প্রকার, কেউ কেউ 11 প্রকার দেয় বা আরো বেশি প্রকারও দেয় অনেকে। বিসিএস এর বিভিন্ন বইতে আপনি 11 প্রকার পাবেন, আবার উইকিপিডিয়া দেখেন ওইখানে 9 প্রকার দেওয়া। তবে যে যেই প্রকারই দেখ, আমাদের জানতে হবে আসলে বিশেষ করে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, অনুকার দ্বন্দ্ব, এই কয়েকটা দ্বন্দ্ব আমাদের জানতে হবে। তারপরে দুধ কলা, যেমন দুধ কলা এটা কোন সমাস বলেন? দুধ কলা, দুধ কলা, দুধ কলা এইটা কোন প্রকার হবে? দুধ কলা হয়েছে সমাহার দ্বন্দ্ব, কারণ দুইটা একসাথে, সমাহার দ্বন্দ্ব। তো আমাদের এগুলা প্রায় সময় পরীক্ষায় আসে দ্বন্দ্ব সমাস থেকে। আগে তো পরীক্ষা দিত যে নিচের কোনটা দ্বন্দ্ব সমাস, আর এখন বলে দ্বন্দ্ব সমাসের কোন প্রকার, এইটা দ্বন্দ্ব সমাসের কোন প্রকার। ঠিক আছে? এই 9 প্রকার, কেউ বলে 11 প্রকার। এখন 11 প্রকারের মধ্যে দুইটা সর্বনাম যোগে এবং দুইটা ক্রিয়া যোগে, এই দুইটা জিনিস অ্যাড করছে অনেকে। দুইটি সর্বনাম যোগে, দুইটা ক্রিয়া যোগে। দুইটা সর্বনাম যোগে যেমন যাতা, যাতা, এই যাতা এইটাও কিন্তু দ্বন্দ্ব সমাস, তবে এইটা কি? দুইটা সর্বনাম যোগে, দুইটা সর্বনাম যোগে। আবার যদি বলে যাওয়া আসা, যাওয়া আসা,
এইটা হচ্ছে কি দুইটা ক্রিয়াপদ যোগে দ্বন্দ্ব সমাস। তাহলে আমি কি কি লিখলাম? সমার্থক, বিপরীতার্থক, বিকল্প, মিলনার্থক, অলুক, সমাহার, বহুপদী, একশেষ। আর একটা হচ্ছে অনুকার। অনুকার অনুকার কয়টা হইল? 9টা। এখন ওই যে দুইটা সর্বনাম পদে দুইটা ক্রিয়াপদ, দুইটা সর্বনাম পদ দুইটা ক্রিয়াপদ যোগে দ্বন্দ্ব। দুটি সর্বনাম দুটি ক্রিয়াপদ। তাহলে টোটাল কয়টা হইল? উইকিপিডিয়া মতে হয়েছে 9টা, আর বিভিন্ন বইতে এই দুইটা এক্সট্রা দিছে, এই দুইটা এক্সট্রা নিয়ে আসছে। তাহলে কেউ বলছে 9টা, কেউ বলছে 11টা, যে যেইটা মনে করেন। ঠিক আছে, উইকিপিডিয়াতে কয়টা? 9টা। অনেক বইতে দিছে 11টা, অনেক বইতে দিছে 60টা। তো যে যেইটাই নেক, আমরা 11টা লিখলাম, যার যতদূর প্রয়োজন নিয়ে নিবে, যার যতটুকু প্রয়োজন নিয়ে নিবে। অলুক দ্বন্দ্ব মানে যেই দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না। যেমন কাগজে কলমে, কাগজে কলমে, এই যে এখানে এ আছে, এখানে এ আছে, বিভক্তি লোপ লোপ না পেলে, বিভক্তি বাদ না গেলে ওইটাকে বলে অলুক দ্বন্দ্ব। ওইটাকে কি বলে? অলুক দ্বন্দ্ব। যেমন তুমি, সে ও আমি, তুমি, সে ও আমি সমান সমান আমরা, আমরা, এইটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। তুমি, সে ও আমি, এইটা কি? একশেষ দ্বন্দ্ব সমাস। জি ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালোই। কেন কল দিছেন? ক্লাসে আছি। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে কাগজে ও কলমে অলুক দ্বন্দ্ব কেন? অলুক দ্বন্দ্ব সমাসে কখনোই বিভক্তি লোপ পায় না। অলুক দ্বন্দ্ব সমাসে কখনো বিভক্তি লোপ পায় না। তুমি, আমি ও তুমি, সে ও আমি, আমরা, এইটা কি? একশেষ দ্বন্দ্ব, এইটা একশেষ দ্বন্দ্ব। আবার অনেকগুলা মিল্লা বহুপদী দ্বন্দ্ব হয়, অনেকগুলো মিলে কি? বহুপদী দ্বন্দ্ব। তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি বলে যে নিচের কোনটা দ্বন্দ্ব সমাস, যখন আমরা ওইটা ব্যাসবাক্যের মধ্যে এবং ও আর এই তিনটা জিনিস পাবো, তিনটা অব্যয় যদি কোনোটার মধ্যে পাই, সেইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সেইটা কি? দ্বন্দ্ব সমাস, সেটা দ্বন্দ্ব সমাস। বুঝতে পারছেন? এবং ও আর, এবং ও আর, এই তিনটা জিনিস থাকলে কি? দ্বন্দ্ব সমাস। এই তিনটা জিনিস থাকলে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কেউ বলছে 9 প্রকার, কেউ বলছে 11 প্রকার। স্বাভাবিকভাবে আমরা অনুমানের ভিত্তিতে অনেকাংশে বলতে পারি। যেমন ভাই বোন কোন দ্বন্দ্ব সমাস? বলতে পারবেন? ভাই বোন, ভাই বোন কোন দ্বন্দ্ব সমাস? বলেন, ভাই বোন কোন দ্বন্দ্ব? ভাই বোন মিলনার্থক দ্বন্দ্ব। ভাই বোন কি? মিলনার্থক দ্বন্দ্ব। আবার ছোট বড়, বলেন ছোট বড় কোন দ্বন্দ্ব সমাস? ছোট, ছোট বড়, ছোট বড় কোন দ্বন্দ্ব সমাস? ছোট বড় কোন দ্বন্দ্ব সমাস বলতে পারবেন? ছোট বড়। জমা খরচ, জমা খরচ, জমা খরচ। হাট বাজার, জমা খরচ কোন দ্বন্দ্ব? এবং হাট বাজার, বাজার, হাট বাজার কোন দ্বন্দ্ব? বলেন। জমা খরচ। ছোট বড় কি? বিপরীতার্থক। ছোট বড় বিপরীতার্থক। জমা খরচ, একটা কইছে জমা করে অন্যদিকে খরচ করে, তাহলে এইটা কি? জমা খরচ। এইটা কি হবে? আর হাট বাজার, হাট যা বাজার তা, হাট বাজার সমার্থক, হাট বাজার সমার্থক। জমা খরচ
বিপরীতার্থক, ছোট বড় বিপরীতার্থক। তারপরে দা কুমড়া, বলেন দা কুমড়া। দা কুমড়া কোন সমাস, কোন দ্বন্দ্ব সমাস? দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাস? হ্যাঁ, জমা খরচ, জমা খরচ বিপরীতার্থক। দা কুমড়া দা কুমড়া বিকল্প বা বিরোধার্থক। দা কুমড়া কি বিকল্প অথবা বিরোধার্থক। কেউ বলে বিকল্প, কেউ বলে বিরোধার্থক। দা কুমড়া। হ্যাঁ, তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে কোনো কথা আছে? দ্বন্দ্ব সমাস বুঝতে পারছেন আখি ইসলাম ম্যাম? দ্বন্দ্ব সমাস, হ্যাঁ, দা কুমড়া বিরোধার্থক অথবা বিকল্প, যেটা একটার সাথে আরেকটা মিলে না। দ্বন্দ্ব সমাস বুঝে আসছে? আমরা জানি দ্বন্দ্ব মানে জোড়া এবং ও আর প্রাধান্য, উভয় পদ প্রাধান্য, এবং এটা অব্যয় পদ কি কি থাকতে পারে? এবং ও আর, এবং ও আর। বহুপদী দ্বন্দ্ব কোনটা? বহুপদী দ্বন্দ্ব যেমন হাত পা কান, যেমন হাত নাক মুখ। হাত হাত নাক মুখ, এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। কারণ এখানে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এজন্য এটা কি বহুপদী। সমাহার, সমাহার মানে কি? দুধ কলা, এটা সমাহার দ্বন্দ্ব। দুধ কলা বলছিলাম তো, দুধ কলা মানে কি? সমাহার দ্বন্দ্ব। সম অর্থ যেটা, যেমন কাপড় চোপড়, ধুতি চাদর, কাপড় চোপড়, ধুতি চাদর, এগুলা কি অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব বলছি মোহাম্মদ আরাফাত সাহেব। অলুক দ্বন্দ্ব কোনটা? যেখানে বিভক্তি লোপ পায় না, যেমন কাগজে কলমে, কাগজে কলমে, অলুক দ্বন্দ্ব। অনুকার, অনুকার বললাম তো। আব্দুল করিম সাহেব বুঝতে পারি নাই, কি বুঝতে পারেন নাই? অনুকার মানি যেমন কাজ টাজ, সাটা, কাজ টাজ, সাটা, সায়ের সাথে টা, মানে এটা হচ্ছে অনুকার। সাটা, কাজ টাজ, অনুকার দ্বন্দ্ব, অনুকার দ্বন্দ্ব। অলুক যেটাতে বিভক্তি লোপ পায় না। আর সমাহার যেটা সম অর্থ দেয়। সমাহার মানে কি? সম অর্থ দেয়। দুধ কলা সমাহার, কাজ ও টাজ, হ্যাঁ কাজ টাজ, এটা কি অনুকার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার কর্মদ্বারা সমাসের দিকে যাই। দ্বন্দ্ব সমাস নিয়ে আর কোনো কথা? দ্বন্দ্ব সমাস 9 বা 11 প্রকার। দ্বন্দ্ব মানে জোড়া, দ্বন্দ্ব অব্যয়পদ প্রাধান্য, অব্যয়পদ কোনগুলা এবং ও আর উভয়পদ প্রাধান্য পাবে, এটার নাম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা দেখি কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাস কয় প্রকার বলতে পারবেন? কর্মদ্বারয় সমাস, কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারায় কি? বিশেষ্যের সাথে বিশেষণের সমাসকে, বিশেষ্যর সাথে বিশেষণের যে সমাস তাকে কর্মদ্বারয় সমাস বলে। বিশেষ্যর সাথে বিশেষণের যে সম্পর্কটা। কর্মদ্বারয় সমাস সাধারণত 5 প্রকার। কর্মদ্বারয় সমাস কয় প্রকার? 5 প্রকার। বলেন কর্মদ্বারয় সমাস কত প্রকার? 5 প্রকার। কর্মদ্বারয় সমাসে সাধারণত যেই গুলা বসে, যে সে, যেই সেই, যিনি তিনি, এগুলা যদি কোনো ব্যাসবাক্য করতে গিয়ে পান, যে সে, যে সে, যিনি তিনি, যেই সেই, যা তা, যা তা, এই যে এগুলা কোনোটা পেলে
আপনি তখন এটা বুঝে নেবেন এটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। এটা কোন সমাস? কর্মদ্বারয় সমাস। এখানে ফর পদের অর্থ প্রাধান্য পায়। কর্মদ্বারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পর পদের অর্থ প্রাধান্য পায়। কর্মদ্বারয় সমাস পর পদের অর্থ প্রাধান্য পায়। যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর, একটা যেমন চালাক চতুর, চালাক চতুর ব্যাস বাক্য করলে কি হবে? যে চালাক সেই চতুর, যে চালাক সেই চতুর, যা তা, যে চালাক সেই চতুর, চালাক চতুর। কর্মদ্বারয় সমাস পর পদের অর্থ প্রদান। কোন পদের অর্থ প্রদান? পর পদ। কর্মদ্বারয় সমাসে পর পদের অর্থ প্রদান, পর পদের অর্থ প্রদান। ঠিক আছে, তাহলে কর্মদ্বারয় সমাসে কি কি থাকতে পারে? যে সে, যা তা, যিনি তিনি, যেই সেই, এগুলা যদি থাকে ব্যাস বাক্য করার সময় তখন সেইটা হবে কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। একটা হচ্ছে সাধারণ কর্মদ্বারয় সমাস, যেমন নীল যে আকাশ, নীল আকাশ, সাধারণ কর্মদ্বারয় সমাস, সাধারণ কর্মদ্বারয়, নীল যে আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ। এখন দেখেন এই এখানে কি আছে? যে আছে, এই যে দ্বারাই বুঝে নিলেন এটা কর্মদ্বারয় সমাস, সাধারণ কর্মদ্বারয় সমাস। তারপরে মধ্যপদ লোপী, মধ্যপদ লোপ পায়। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মধ্যপদ যদি লোপ পায় সেইটা কি? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। হাসি মাখা মুখ, তাহলে সাধারণ কর্মদ্বারয় সমাসের পরে মধ্যপদ লোপী, মধ্যপদ লোপী, হাসি মাখা মুখ। হাসি মাখা মুখ, এই মাখা বাদ চলে যায়, তার মানে হাসি মুখ। এখানে মাঝের পদটা লোপ পেয়েছে, এই জন্য এইটার নাম হয়েছে মধ্যপদ লোপী কর্মদ্বারয় সমাস, মধ্যপদ লোপী কর্মদ্বারয় সমাস। যেমন সিংহাসনের ব্যাস বাক্য কি বলেন? সিংহাসন, সিংহাসন, এটার ব্যাস বাক্য কি? সিংহ চিহ্নিত আসন। ওই চিহ্নিত কথাটা বাদ চলে যায়, মানে মাঝের পদটা স্কিপ করে যায়, এই জন্য এটার নাম কি? মধ্যপদ লোপী, মধ্যপদ লোপী। ঠিক আছে, হ্যাঁ। মুক্তির জন্য যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্মৃতি রক্ষার্থে শোধ, স্মৃতিশোধ সহ নানানগুলো আছে। তারপরে উপমান কর্মদ্বারয় সমাস। উপমা মানে উপমান আর উপমিত। উপমান মধ্যপদ লোপীর পরে কি আমরা দেখলাম? উপমান, উপমান, উপমান সত্য হবে, উপমাটা কি হবে? সত্য হবে। তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র। আর উপমিত মিথ্যা, মিথ্যা। যেইটার উপমা যা যদি সত্য হয় তাহলে সেইটা হবে উপমান, সেইটা কি? উপমান। যদি উপমা সত্য হয়, যেমন কাজল কালো, কাজল কালো, উপমান। কথা বুঝতে পারছেন? উপমান কি? সত্য, উপমান সত্য। উপমান সত্য। যেমন মিশির মতো কালো, মিশ কালো, বা কাজল কালো, কাজল, কাজল কালো। এরপর আরেকটা হচ্ছে মুখ চন্দ্র, চন্দ্রমুখ, চন্দ্রমুখ। একটা হচ্ছে কাজল কালো আর একটা চন্দ্রমুখ। কোনটা কোনটা উপমান আর কোনটা উপমিত? কোনটা উপমান কোনটা উপমিত বলেন? কাজল কালো, আমরা যে কাজল ব্যবহার করি, কাজলটা কি? দেখতেও কালো, দেখতেও কালো। এই জন্য কথার সাথে মিল আছে, যদি মিল খুঁজে পাই সেইটা হবে উপমান। মিল খুঁজে পেলে, হ্যাঁ, তুষার শুভ্র,
মিল খুঁজে পেলে উপমান, মিল যদি খুঁজে না পান ওইটা হচ্ছে উপমিত। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। হ্যাঁ, কাজল কালো, উপমান। মুখ চন্দ্রের ন্যায়, মুখ কি চাঁদের মতো হয়েছে? না। যদি উপমানটা মিথ্যা হয়, উপমানটা যদি কি মিথ্যা হয়। বেলাল হোসাইন রিপন সাহেব 662 না? জি আসছে। তাহলে উপমান সত্য হইলে কাজল কালো উপমান, আর হ্যাঁ সিংহ পুরুষ বলে না, সিংহের ন্যায় পুরুষ, সিংহ পুরুষ, চন্দ্রমুখ উপমিত। তাহলে এই দুইটার অনেকেই প্যাচ লাগায়। যদি উপমান সত্য হয়, যদি কথার সাথে কথা মিলে যায়, উপমান না মিললে উপমিত। পুরুষ সিংহের ন্যায়, বেড়া মানুষ সিংহের ন্যায় হইতে পারে? সিংহ এক জিনিস, পুরুষ আরেক জিনিস। কি তাহলে একটার সাথে আরেকটার যদি মিল খুঁজে না পাই, অমিল থাকে, অমিল মানে উপমিত। অমিল মানে কি? উপমিত। আরেকটা হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। হ্যাঁ, তাহলে মিল পাইলে রূপ উপমান, মিল না পাইলে উপমিত। মিল পাইলে উপমান, মিল না পাইলে উপমিত। বক ধার্মিক, বলেন তো বক ধার্মিক এটা উপমান না উপমিত? বক ধার্মিক, বক ধার্মিক উপমান নাকি উপমিত? বক ধার্মিক উপমান নাকি উপমিত বলেন? উপমান। বক ধার্মিক উপমান, বক ধার্মিক কি? উপমান। বক ধার্মিক দুইটাই মিথ্যা, ইয়া সরি সত্য। বক ধার্মিক মানে আমরা ওইটা ভণ্ডামি বলি আর কি। বক ধার্মিক উপমান, বক ধার্মিক কি? উপমান। বক ধার্মিক উপমান, উপমিত নয়। বক যেমন সোনামুখ, সোনামুখ এটা কি? সোনামুখ উপমিত, কিন্তু বক ধার্মিক উপমান, দুইটাই ভণ্ডামি প্রকাশ করছে। বক ধার্মিক উপমান, বক ধার্মিক ভণ্ডামি প্রকাশ করছে, বক ধার্মিক বলি আমরা। তো এই আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যদি গুণ প্রকাশ করে সেইটা হবে উপমান। গুণ প্রকাশ করলে সেইটা কি? উপমান। গুণ প্রকাশ করলে সেইটা হবে উপমান। একটা বিষয় গুণ প্রকাশ করলে, যে বক ধার্মিক, বক ধার্মিক এখানে ভণ্ডামি, এটা একটা গুণ প্রকাশ করছে। কাজল কালো, এই কাজলটার একটা গুণ প্রকাশ করছে, তবে গুণটা সত্য হয়েছে, এই জন্য এটা হচ্ছে কি? হ্যাঁ, বক ধার্মিক। এটার একটা সাধারণ ব্যাখ্যা হইল, ধার্মিক বলতে এই এই সে যে মাছ শিকার করে, বক ধার্মিক কেন বলে? সে এমনভাবে দাঁড়িয়ে থাকে, বকটা মনে হয় যেন সিধা গাদা, আর সে কখনো বুঝতেই দেয় না সে যে প্রতারক, সে বুঝতেই দেয় না। সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যাচ্ছে, গপ করে খাচ্ছে। বক ধার্মিক উপমান, বক ধার্মিক। বক ধার্মিক তার কাজটা মিল আছে। বক ধার্মিক মানে ভণ্ড, ভণ্ড মানে দেখতে হিসাব। হুজুরে মহিলাদেরকে পানি পড়া দেয়, বাচ্চা না হইলে পানি পড়া দেয়। এই হুজুর দেখতে হুজুর, কিন্তু মহিলারা খুব বলে যে হুজুরের কাছে গেলে সন্তান হয়, কিন্তু হুজুর যে পানি পড়ায় সে তো আর অন্য পড়াও দেয়।
কথা বুঝতে পারছেন? পানি পড়ার সাথে অন্য পড়াও ব্যবহার করে। এই জন্য তুলনা সত্য। বক ধার্মিক, সে দেখতে আল্লাহর ওলি, আসলে শয়তানের হেডকোয়ার্টার। কথা বুঝতে পারছেন? বুঝে আসছে বিষয়টা? মানে বক ধার্মিক মানে ভণ্ড, বক নিজেই একটা ভণ্ড। এই জন্য এটা হচ্ছে উপমান, এইটা উপমান। সোনা মুখ, মুখ স্বর্ণের মতো হয়? হয় না, মিলে না, তুলনা মিলে না। যদি না মিলে তখন সেটা হবে উপমিত। কথা বুঝতে পারছেন? বুঝে আসছে কিনা বলেন? তাহলে বক ধার্মিক দুইটা মানে দেখতে দেখা যায় হেরা আসল, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ দেওয়ানবাগি। আচ্ছা, তারপরে আরেকটা আছে রূপক কর্মদ্বারয় সমাস, যেখানে রূপক কথাটা আছে। রূপক কর্মদ্বারয় সমাস কি কর্মদ্বারয়? রূপক কর্মদ্বারয় সমাস। যেমন মন রূপ মাঝি, মন মাঝি, মন মাঝি। এই মন মাঝি রূপক কর্মদ্বারয় সমাস। সমাস কর্মদ্বারয় সমাস 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস, যেখানে রূপক কথাটা উল্লেখ থাকে ব্যাসবাক্যে। মন রূপ মাঝি, রূপ কথাটা উল্লেখ থাকে, এই জন্য এটাকে বলে রূপক। মন রূপ মাঝি, মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। বিদ্যারূপ দন, বিদ্যাদন, এটা হচ্ছে কি? রূপক কর্মদ্বারয় সমাস। রূপক কর্মদ্বারয় সমাস। তাহলে সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক, মোট 5 প্রকার। কর্মদ্বারয় কয় প্রকার? 5 প্রকার। সাধারণ কর্মদ্বারয়, মধ্যপদলোপী কর্মদ্বারয়, উপমান, উপমিত, রূপক, মোট 5 প্রকার কর্মদ্বারয় সমাস। উপমান উপমিত তো বুঝলেন, মধ্যপদলোপীও দেখলেন, আর আমাদের রূপক কর্মদ্বারয় সমাস দেখলেন, আরেকটা সাধারণ। 4টা না থাকলে ওইটা সাধারণ হয়ে যাবে, যে সে জীবন রূপ তরি, জীবন তরি। তাহলে কর্মদ্বারয় সমাস বুঝে আসছে? বলেন কর্মদ্বারয় সমাস বুঝতে পারছেন কিনা? না বুঝলে আবার বলেন। কর্মদ্বারয় সমাস, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, হ্যাঁ, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। সংসার রূপ সমুদ্র, সংসার সমুদ্র। তারপরে কালস্রোত, কালস্রোত রূপক কর্মদ্বারয় সমাস। আখি রূপ পাখি, আখি রূপ পাখি। আলামিন সাহেব, কালস্রোত কি? রূপক কর্মদ্বারয় সমাস, কারণ এখানে রূপ কথাটা আছে। যেখানে রূপ আছে সেটাই রূপক কর্মদ্বারয় সমাস, সেটাই কি? রূপক কর্মদ্বারয় সমাস। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মধ্যপদলোপী, কারণ চিহ্নিত কথাটা বাদ গেছে এই জন্য। আব্দুল করিম সাহেব, কোনটা বুঝাবো বলেন? উপমান উপমিত, সত্য উপমান, মিথ্যা উপমিত। রূপক কোনটা? এখানে রূপ কথাটা উল্লেখ থাকবে। মধ্যপদলোপী কোনটা? মাঝের পদ বাদ যাবে। এই 4টা ছাড়া যেটা আছে, যে সে যিনি তিনি, ওগুলা হইলে সাধারণ কর্মদ্বারয়। তাহলে কর্মদ্বারয় মোট 5 প্রকার। কর্মদ্বারয় 5 প্রকার, ঠিক আছে? রূপক মানে এটা একটা প্রকারভেদ, রূপ। মন রূপ মাঝি, রূপক, এটা একটা প্রকারভেদ। উপমেয় পদে উপমানের আরোপ করে যে সমাস হয়, উপমেয় পদে উপমান আরোপ করে যে সমাস হয়, তাকে রূপক সমাস বলে। তাকে কি? রূপক সমাস বলে। আচ্ছা, এবার আমরা তৎপুরুষ সমাস দেখি। তৎপুরুষ সমাস, আপনাদের সময় তো দ্রুত চলে যায়। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি? পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয়, পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয়, এটা আসলে আমরা রূপক কর্মদ্বারয় সমাসের মধ্যে পাইলাম। রূপক কর্মদ্বারয় সমাসের উদাহরণ এইভাবেই দেওয়া আছে।
উপমানের সাথে উপমেয়ের যে একটা সম্পর্ক তৈরি করে তা হচ্ছে কি উপমেয় পদে উপমান আরোপ করছে। উপমেয় পদে উপমান আরোপ করলে সেটা রূপক কর্মদ্বারয় সমাস হয়ে যায়। আচ্ছা, তৎপুরুষ সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য, পূর্বপদে বিভক্তি লোপে। আর পরপদের অর্থ, তৎপুরুষ মানে কি, এটা পরপদ প্রধান। পরপদ প্রধান এবং এখানে পূর্বপদে বিভক্তি লোপ পায়। পূর্বপদে বিভক্তি লোপ পায়, পরপদ প্রধান। পূর্বপদে বিভক্তি লোপ পায়, পরপদ প্রধান। এটা হচ্ছে কি তৎপুরুষ সমাসের একটা বৈশিষ্ট্য, কি পরপদ প্রধান হবে। এবং এটার আরেকটা কাজ হইল পূর্বপদে বিভক্তি লোপ পাবে। তৎপুরুষ সমাস 6 প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? 6 প্রকার। কর্মদ্বারয় 5 প্রকার। দ্বন্দ্ব সমাস 9 বা 11 প্রকার। এগুলো একটু খেয়াল রাখেন। হ্যাঁ, একটা 1 ঘন্টা ক্লাস করা মানে আপনার 1 ঘন্টার কাজটা মাথায় রাখা, মূল কনসেপ্ট আপনার মাথায় প্রবেশ করাইতে হবে। যেতটুক করে যান এটা প্রথম দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অন্তত 1 ক্লাস মনোযোগ দিয়ে দেখলে আপনার 70% বা 80% আপনার ধারণা চলে আসে। পরে 1-2 বার পড়লে এইটা সম্পর্কে আর কোনো সমস্যা হয় না। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এখানে 1-2 নাম্বার থাকে, যেই কোনো পরীক্ষা 1-2 নাম্বার এখানে থাকবে। তাহলে আমরা জানি তৎপুরুষ সমাস সাধারণত কয় প্রকার? 6 প্রকার। তৎপুরুষ সমাস সাধারণত কয় প্রকার? 6 প্রকার। বা এটা আরো অনেক প্রকার অনেকে দিতে পারে। কেউ কেউ প্রকার বাড়াইছে, বাট বলে 6 প্রকার, আরো অনেক প্রকার আছে। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। আমরা যে বিভক্তি শিখছিলাম, বিভক্তির ব্যবহারের মাধ্যমেই তৎপুরুষ চিনে নেবেন। বিভক্তির ব্যবহারের মাধ্যমেই কি তৎপুরুষ চিনে নেবেন। যেমন বিপদকে আপন্ন, বলেন তো এইটা কি হবে? বিপদ আপন্ন। বিপদ, বিপদকে আপন্ন, এটা কোন তৎপুরুষ সমাস বলতে পারবেন? বিপদকে আপন্ন। এখানে পূর্বপদে বিভক্তি লোপ পাবে। এই বিভক্তি হইছে কে? কে কোন বিভক্তি বলেন? কে কোন বিভক্তি? এখন এই প্রকারভেদ নিয়ে অনেকেই অনেকভাবে বলে। যেমন আপনার বিভিন্ন এক বইতে আছে 9 প্রকার, উইকিপিডিয়া আছে 6 প্রকার, বা কেউ কেউ বলছে 8 প্রকার উল্লেখ করছে। তাহলে পূর্বপদে বিভক্তি, এই যে বিভক্তি লোপ পাইলে বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, এইটা দ্বিতীয়া। কে রে? দ্বিতীয়া বিভক্তি। আমরা জানি কে রে কোন বিভক্তি? দ্বিতীয়া বিভক্তি। যেমন আরামের জন্য কেদারা, আরাম কেদারা, বলেন তো এটা কোন বিভক্তি, কোন তৎপুরুষ সমাস? আরামের জন্য, আরামের জন্য কেদারা। আরামের জন্য কেদারা, আরামের জন্য কেদারা, এটা কোন বিভক্তি বলেন? আরামের জন্য কেদারা, আরামের জন্য কেদারা কোন বিভক্তি হবে? আরামের জন্য কেদারা কোন বিভক্তি হতে পারে বলেন? আরামের জন্য কেদারা। তাহলে এখানে জন্য আছে, জন্য থাকলে কি হয়? কে জন্যে নিমিত্তে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কে জন্য নিমিত্তে, এগুলা হইলে, কে জন্য নিমিত্তে হইলেই চতুর্থী বিভক্তি। কে জন্য নিমিত্তে কি? চতুর্থী। তো এখানে যেহেতু জন্য আছে এজন্য এটা চতুর্থী বিভক্তি। এটা কি? চতুর্থী বিভক্তি। আবার মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা, এইটা কোন বিভক্তি বলেন? কোন তৎপুরুষ সমাস? মধু দিয়ে মাখা। বিভক্তি মানি তৎপুরুষ। এক কথায় কি বিভক্তি মানি তৎপুরুষ। বিভক্তি যেখানে তৎপুরুষ সেখানে।
যদি সমাসের মধ্যে বিভক্তি খুঁজে পান তখন বুঝে নেবেন এটা তৎপুরুষ সমাস। এরপরে মাথায় আসবে কোন বিভক্তি আছে, ওই অনুযায়ী বলবেন দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। যেমন দ্বারা দিয়ে কর্তৃক আমরা জানি তৃতীয়া, দ্বারা দিয়ে কর্তৃক আমরা জানি কি তৃতীয়া। তার মানে মধু দিয়ে মাখা, এখানে দিয়ে আছে, এটা তৃতীয় তৎপুরুষ সমাস। বুলেট মিস হবে কিন্তু বলা মিস হবে না, এইটা মিস হবে না। আবার কে জন্ম নিমিত্তে চতুর্থী তৎপুরুষ সমাস, দুনিয়া উল্টে যাবে কিন্তু এটা চতুর্থী তৎপুরুষ হওয়া কেউ থামাতে পারবে না। এই কে রে এরে দ্বিতীয় তৎপুরুষ সমাস, সব কিছু ধ্বংস হবে কিন্তু এই কথাকে আর এটাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। ওকে, কথা বুঝতে পারছেন? আবার বিলাত থেকে ফেরত, যেমন বিলাত থেকে ফেরত, বিলাত, এটা কোন সমাজ, কোন তৎপুরুষ সমাজ বলেন? বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত কি হবে? বিলাত থেকে ফেরত, বলেন এটা কোন তৎপুরুষ সমাস হতে পারে? বিলাত থেকে ফেরত। কেন কেন পঞ্চমী বলেন? মাহমুদ হাসান সাহেব, আলামিন সাহেব, তাহেরা বিনতে হাবিব ম্যাম। মিমকে দেখতেছি না, মিমের কোনো রেসপন্স নাই, ও আছে না? আখি ইসলাম কই ওরা? আশরাফি সাহেবও নাই, আরাফাত নাই। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, কারণ এখানে কি আছে? থেকে আছে। যেমন খেয়ার ঘাট, এটা কোন সমাজ বলেন তো? খেয়ার ঘাট, খেয়ার ঘাট বা রাজার পুত্র, রাজার পুত্র, খেয়ার ঘাট, রাজার পুত্র, এটা কোন সমাস? কোন তৎপুরুষ সমাস? হতে থেকে সে, এগুলা পঞ্চমী, এগুলা কি পঞ্চমী। খেয়ার ঘাট, এখানে র আছে, তো আমরা জানি র এর কোন সমাস? র এর কোন সমাস? মহাবুল্লাহ সাহেব, হ্যাঁ, র এর কোন সমাস বলেন? ষষ্ঠী। কি ষষ্ঠী? সপ্তমী হবে না মাসুদ সাহেব, র এর ষষ্ঠী, আর এ অতে হইছে সপ্তমী। যেমন দিবায় নিদ্রা, দিবায় নিদ্রা, এখানে এ অতে, এ অন্তস্তীয় তে, এগুলা যদি থাকে সেইটা হচ্ছে সপ্তমী। আবার হতে থেকে সে, এটা হচ্ছে পঞ্চমী। র এর ষষ্ঠী, র এর, এটা হচ্ছে ষষ্ঠী। ঠিক আছে। এরপরে দেখেন গরুর গাড়ি, গরুর গাড়ি, এইটা গরুর গাড়ি কোন সমাস বলতে পারবেন? গরুর গাড়ি কোন তৎপুরুষ সমাস? গরুর গাড়ি কোন তৎপুরুষ সমাস? গরুর গাড়ি কোন তৎপুরুষ সমাস? বিভক্তি যদি লোপ না পায় তখন ওইটা হবে অলুক তৎপুরুষ সমাস। বিভক্তি লোপ না পেলে কি? বিভক্তি লোপ না পেলে অলুক তৎপুরুষ সমাস হবে। বিভক্তি যদি লোপ না পায় কি হবে? অলুক তৎপুরুষ। যেমন মাটির মানুষ, মামার বাড়ি, ঘোড়ার ডিম, গরুর গাড়ি, এগুলা বিভক্তি লোপ পায় না। যদি বিভক্তি লোপ না পায় এবং পরপদের প্রধান হয় সেই ক্ষেত্রে এইটা হবে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। কেন? কারণ বিভক্তি লোপ পায় না। মামার বাড়ি, মামার বাড়ি, এই যে এখানে র, এইটা বাদ যাবে না। গরুর গাড়ি, মামার বাড়ি, এগুলার কি? এগুলা বাদ যায় না যদি বিভক্তি বাদ না যায়। অলুক তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ সমাস? অলুক তৎপুরুষ সমাস। এগুলা যদি বাদ না যায় সেইটা হবে কি?
অলুক তৎপুরুষ সমাস। আবার আমরা কিছু আছে নঞ্চ তৎপুরুষ সমাস, যেমন ন আদর, শুরুতে যদি ন থাকে, ন ন আদর, অনাদর, ন আদর সমান সমান অনাদর। যদি শুরুতে ন থাকে, না বোধক কিছু থাকে, সেইটা হবে নঞ্চ তৎপুরুষ সমাস। নেতিবাচক যদি হয়, নেতিবাচক হলো নঞ্চ, যেমন হাতের পাঁচ, এটা কি অলুক তৎপুরুষ সমাস। কেন? হাতের পাঁচ, এখানে র, এই বিভক্তিটা লোপ পায় না, না পেলেই অলুক, বিভক্তি লোপ না পেলে অলুক। ওকে, আচ্ছা। তারপরে আমরা বহুব্রীহি সমাস দেখি। তৎপুরুষ সমাস 6 প্রকার। ও তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী 6 প্রকার না? দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কয় প্রকার? 6 প্রকার। তবে অতিরিক্ত আরো কয়েকটা প্রকার আছে, নঞ্চ তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস, বা কেউ উপপদ তৎপুরুষ সমাস, এই 3টা অতিরিক্ত আনছে। তো এই জন্য অনেকে বলে 9 প্রকার, অনেকে বলে 6 প্রকার। কথা ক্লিয়ার? যারা বলে 6 প্রকার তারাও সত্য, যারা বলে 9 প্রকার তারাও সত্য। যদি বলে 6 প্রকার, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। যারা বলে 9 প্রকার, এক্সট্রা 3 প্রকার আনবে, কি? অলুক, উপপদ, নঞ্চ। অলুক, উপপদ, নঞ্চ। ঠিক আছে? এখন অনেকে উপপদ তৎপুরুষ সমাস বলে, যেমন ফঙ্কে জন্মে যা, ফঙ্কজ, ফঙ্কে জন্মে যা, ফঙ্কজ, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, তাহলে তৎপুরুষ সমাস গেল। তৎপুরুষ সমাস বুঝতে পারছেন? তৎপুরুষ সমাস বুঝে আসছে স্পষ্ট? আচ্ছা, এবার আমরা বহুব্রীহি সমাস দেখি। তৎপুরুষ সমাস ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বহুপদী, বহুব্রীহি যেটাকে বলে বহুব্রীহি, এই প্রকার আপনাকে দিবে না। কি বলি? প্রকার আপনাকে দিবে না, সমাস থেকে প্রকার দিবে না, ওরা দিবে কোনটা কোন প্রকার, এগুলা দেয়। ঠিক আছে? প্রকার দিবে না। আর যদি দেয়, ওরাও ওদের কাছে জানা আছে, যদি 9 থাকে 9 দিবেন, 9 অপশনে না থাকলে 6 দিবেন। বহুব্রীহি, বহুব্রীহি, হ্যাঁ সরি, বহুব্রীহি। বহুব্রীহি এটা পূর্বপদ পরপদ কোনো পদেই প্রদান হয় না, এটা মূল বাদ দিয়ে অন্য লাইনে হাঁটে, মূল বাদ দিয়ে অন্য লাইনে হাঁটে, জন্য অন্য পদ প্রদান, অন্য পদ। বহুব্রীহি কি? অন্য পদ প্রদান। যে কোনোটার অর্থ না বুঝিয়ে ভিন্ন কিছু বুঝালেই সেইটা কি? বহুব্রীহি সমাস, সেটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি 7 প্রকার। বহুব্রীহি 7 প্রকার। বহুব্রীহি কয় প্রকার? হ্যাঁ, ভিন্ন পদ প্রদান বা অন্য পদ প্রদান, ভিন্ন যেভাবেই লেখেন, অন্য অথবা ভিন্ন, যে যেভাবে লিখে বুঝে শান্তি পায়। বহুব্রীহি সমাস 7 প্রকার। বহুব্রীহি সমাস 7 প্রকার। অন্য পদ বা ভিন্ন পদ প্রদান, বা মূল পদের অর্থ বুঝায় না, অন্য কিছু বুঝায়, এইটার নাম হচ্ছে বহুব্রীহি। যেমন বহুব্রীহি, বহুব্রীহি, ব্রীহি আছে যার, বহুব্রীহি আছে যার, এইটারে যদি ভাঙ্গেন কি হবে? বহু ব্রীহি, ব্রীহি মানে দান, বহুব্রীহি আছে, আছে যার, বহুব্রীহি। কিন্তু এখানে ধান না বুঝায়া বুঝায় সম্পদ আছে যার, বুঝায় কি? সম্পদ আছে যার, সম্পদ আছে যার। হ্যাঁ, অলুক বহুব্রীহি সমাস, এটা উইকিপিডিয়া মতে, উইকিপিডিয়া মতে 7 প্রকার, আবার আমাদের প্রচলিত বইয়ে দিছে 8 প্রকার। উইকিপিডিয়া মতে 7 প্রকার, প্রচলিত বইয়ে দিছে 8 প্রকার। উইকিপিডিয়া মতে কত? 7, আবার প্রচলিত বই অনুযায়ী বলছে 8 প্রকার।
ঠিক আছে, তাহলে বহুব্রীহি মানে ভিন্ন পদ প্রদান, অন্য পদ প্রদান। বহু নিজে যেমন বহু দান আছে যার, এমন না বুঝিয়া বুঝাইছে সম্পদ, সম্পদ আছে যার। আবার যেমন নদী মাতা যার, দেখেন নদী মাতা যার কি হবে? নদীমাতৃক। এখন নদীমাতৃক মানে ভিন্ন জিনিস, নদী মাতা বাংলা হয় একটা, অর্থ হয় আরেকটা, নতুন অর্থ প্রদান, নতুন অর্থ। নদী মাতা যার কথার সাথে কাজের সাথে মিল নেই, যদি ভিন্নটা নিয়ে আসে নতুন অর্থ আনে সেইটা হবে বহুব্রীহি, সেইটা কি? বহুব্রীহি। তাহলে বহুব্রীহির মধ্যে যেমন সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ 1 নম্বরে দেখি সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ যেমন 10 আনন যার, 10 আনন, 10 আনন যার, 10 আনন। সমানাধিকরণ কি? যদি দুটোটাই বিশেষণ, বিশেষ্য, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হয় তখন ওইটা হবে হ্যাঁ যার যাতে থাকে, যার যাতে। আর এই বহুব্রীহি বুঝার ক্ষেত্রে আরেকটা আমাদের ওই ইয়া লাগে, কি বলে এটা, চিহ্ন। চিহ্ন হইল এখানে যার অথবা যাতে থাকে, যার অথবা যাতে। তাহলে সমানাধিকরণ মানে কি? সমানাধিকরণ যেটা পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষ্য, পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষ্য। যেমন খুশ মেজাজ যার, খুশ মেজাজ যার, খুশ মেজাজ, খুশ মেজাজ যার, খুশ মেজাজ। এখন এটা সমানাধিকরণ কেন বলছে? কারণ এটার পূর্বপদে আছে বিশেষণ আর পরপদে আছে বিশেষ্য। খুশ মেজাজ মানে মেজাজটা ফুরফুরা আছে, কি আছে? ফুরফুরা। এই জন্য এইটাকে বলে সমানাধিকরণ। এইটাকে কি বলে? সমানাধিকরণ। কি? সমানাধিকরণ। পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষ্য, এমন হইলে সমানাধিকরণ, এমন হইলে কি? সমানাধিকরণ। তারপরে আছে ব্যাধিকরণ। সমানাধিকরণের পরে আছে কি? ব্যাধিকরণ। এইটার কোনোটাই বিশেষণ হয় না। ব্যাধিকরণের কি? কোনোটাই বিশেষণ হয় না। ব্যাধিকরণ, ব্যাধিকরণ মানে কোনোটাই বিশেষণ নয়। যেমন কথা সর্বস্ব যার, 80-তে 20 যার, আশিতে 20 যার। 80 মানে দাঁত, 80 মানে কি? দাঁত, যেটার কোনোটাই বিশেষণ হয় না এমন বুঝাইলে ব্যাধিকরণ, এমন বুঝাইলে কি? ব্যাধিকরণ। 80-তে 20 যার, 80-20, 80-তে 20 যার, 80-20। বা ফাফে মতি যার, ফাফে মতি যার, ফাফে মতি। 80-তে 20 যার, 80-20, যেটার কোনোটাই বিশেষণ হয় না এমন বুঝাইলে ব্যাধিকরণ, এমন বুঝাইলে কি? ব্যাধিকরণ, এমন বুঝালে ব্যাধিকরণ। তারপরে আছে বেতিহার। এইটাই গুরুত্বপূর্ণ, প্রায় সময় এইটা আছে, বেতিহার। বেতিহার এইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বেতিহার কি? বেতিহার হইছে পারস্পরিক অর্থ বেতিহার হয়, যেমন লাঠা লাঠি, লাঠা লাঠি, মারামারি, কাটাকাটি, যদি এমন বুঝায় এগুলা হচ্ছে বেতিহার। ক্রিয়া দুইটাই ক্রিয়া, লাঠা লাঠি, কানাকানি, কানাকানি, লাঠা লাঠি, মারামারি, এগুলো হচ্ছে বেতিহার বহুব্রীহি। আর যদি বহুব্রীহি থেকে কোনোটা আসে সরাসরি এইটা উঠে দেয়, বেতিহার বহুব্রীহি। হাসাহাসি, মারামারি, কানাকানি, গুতাগুতি, হারাহারি, মানে যেইটাই বলেন এগুলা কি? দুইটাই কানাকানি। এখন কানাকানি এটা দেখেন কেন বহুব্রীহি হয়েছে। কানাকানি মানে একটা যদি বেডা হয়, কানা বেডি হইলে কানি, এমন কিছু বুঝায়? বেডা হইলে কানা, বেডি হইলে কানি, এমন বুঝায় না, আলাদা। কানাকানি মানে
যে মিহিমি সাউন আর কি, কানাকানি মানে এটা সেটা খুব সূক্ষ্মভাবে দেখা, যারা মোটামুটি ওয়ান কাইন্ড অফ হিটলার তাদের বিষয়। মোটামুটি, মোটামুটি মানে কি মোটা আর মুটি, বেডি, পুরুষ যদি মোটা হয় আর মহিলা যদি মোটা হয় তাহলে কি মোটামুটি না, মোটামুটি মানে স্বাভাবিক। এই জন্য মূল অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বুঝায় অন্য পদ প্রদান, সেইটা কি মোটামুটি। কানাকানি, কানে কানে যেই কথা, কানাকানি কানে কানে যেই কথা, এগুলা কি, এগুলো হচ্ছে বেতিহার। কথা বুঝতে পারছেন? আমাদের সংখ্যা যে কমে আসতেছে, 10:30 বাজলেই দেখি সংখ্যা নাই, অনেকেই থাকে না। আচ্ছা, তাহলে সমানাধিকরণ, বেদীকরণ, বেতিহার, তারপরে মধ্যপদ লুপি। মধ্যপদ লুপি বহুব্রীহি সমাস। নঞ্চর্থক, না বোধক মানে নঞ্চর্থক, নঞ্চর্থক মধ্যপদ লুপি। নঞ্চপদ নঞ্চর্থক কোনটা? যেমন নয়, নাই জ্ঞান যার, অজ্ঞান, অজ্ঞান নাই, ন জ্ঞান যার, ন জ্ঞান যার, অজ্ঞান, ন জ্ঞান যার, ন মানে নাই, তাহলে এটা হচ্ছে নঞ্চা, নঞ্চ, নঞ্চ, নঞ্চ তৎপুরুষ, নঞ্চ বহুব্রীহি সমাস, যদি ন কথাটা উল্লেখ থাকে এই জন্য। আর মধ্যপদ লুপি মানে কি, যেটার মাঝের পদ বিলোপ হয়ে গেছে, মাঝের পদ কি বিলোপ হয়ে গেছে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, গায়ে হলুদ, এটা হচ্ছে মধ্যপদ লুপি। গায়ে হলুদ, মনে রাখবেন, গায়ে দেওয়া হয় যে, গায়ে দেয় যে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ, এটা বহুব্রীহি সমাস। কেন? গায়ে হলুদ মানে গায়ে যে হলুদ মাখে এইটা না, গায়ে হলুদ মানে এটা একটা অনুষ্ঠান, একটা কি অনুষ্ঠান, আর গায়ে দেওয়া হয় যেই হলুদ, গায়ে হলুদ, তাহলে মধ্যপদ লুপি বহুব্রীহি সমাস, মধ্যপদ লুপি বহুব্রীহি সমাস। তারপরে আছে প্রত্যয়ান্ত এবং অলুক। প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত প্লাস অলুক, অলুক মানে যেটাতে লোপ পায় না, প্রত্যয় সাধিত যেটা, প্রত্যয়ান্ত। যেমন গড়ের দিকে মুখ যার, গড়মুখ, প্রত্যয়ান্ত। গড়ের দিকে মুখ যার, গড়মুখ, এটা হচ্ছে কি প্রত্যয়ান্ত। আর অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রীহি সমাস কোনটা? যেমন গলায় গামছা যার, গলায় গামছা, গলায় গামছা যার, গলায় গামছা যার, গলায় গামছা, গলায় গামছা যার, গলায় গামছা, এই জায়গায় অন্তস্তীয় থেকে যায়, এজন্য হচ্ছে এটা অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি। ওকে, ঠিক আছে। তারপরে সংখ্যাবাচক বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। সংখ্যাবাচক কোনটা? যেমন 10 গজি পরিমাণ যার, 10 গজি, 10 গজি পরিমাণ যার, 10 গজি, এগুলা কি গায়ে হলুদ কেন? বহুব্রীহি, তো এটা বুঝলেনই। আচ্ছা, তাহলে আমরা এই বহুব্রীহি সমাসটাও দেখলাম। আর আপনাদের যদি কষ্ট হয় তাহলে আজকে এতটুকু, আর নাহলে বাকি দুইটা শেষ করে দেই। শেষ করব কিনা বলেন? আমাদের দ্বিগু আর অব্যয়ীভাব সমাস আছে। মিলন অর্থে সংখ্যাবাচক দ্বিগু, মিলন অর্থে সংখ্যাবাচক দ্বিগু, একটু শর্ট করেই যাই। দ্বিগু সমাসটা, দ্বিগু সমাস, এটা মিলনার্থক সংখ্যাবাচক, মিলনার্থক সংখ্যাবাচক, মিলনার্থক সংখ্যাবাচক, এটা কি দ্বিগু সমাস। কারণ আমরা আজকে যদি এখন শেষ করে যাই, পরে যে আবার কখন আসবে, যাই হোক আমরা শেষ করি। মিলনার্থক সংখ্যাবাচক মানে কি দ্বিগু, পূর্বপদ সংখ্যাবাচক থাকলেই সেইটা দ্বিগু সমাস। যেমন 3 মাথার সমাহার, তে মাথা, 3 মাথার সমাহার, 3 মাথার সমাহার, তে মাথা, 3 মাথার সমাহার,
তে মাথা, এটা কি দ্বিগু সমাস। শত অব্দের সমাহার, মিলনার্থক সংখ্যাবাচক, মাথায় রাখতে হবে মিলনার্থক সংখ্যাবাচক, এটা হইলে কি দ্বিগু সমাস। দ্বিগু সমাস। আচ্ছা, সেটা আসতেছি সিদ্দিকুর রহমান সাহেব, আগে তো ধারাবাহিকভাবে আমাদের যাইতে দেন। তাহলে মিলনার্থক সংখ্যাবাচক হইলে কি দ্বিগু সমাস। অনেক সময় দ্বিগু এবং বহুব্রীহির মধ্যে, যেমন এটাকে বলে সোসালা, সোসালা মনে রাখবেন, সোসালা, সোসালা, সাইড সাল যার সোসালা, ওইটা হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি সমাস। সোসাল, সোসার সালজার, সোসালা যেটা, সোসাল যে গড়ের, সোসাল যে গড়ের, আলামিন কি নাম যেন নাম, বকুল ফুলের মালা, সোসাল যে গড়ের, এটা হচ্ছে কি সোসাল যে গড়ের, এটা বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। তার কারণ এই একটি বিশেষ গড়কে নির্দেশ করে, এটা বিশেষ অর্থ বহন করে, বিশেষ অর্থ বহন করলে সেইটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি, আর বাকি সবগুলাই দ্বিগু সমাস, বাকি সবগুলা কি দ্বিগু সমাস। আচ্ছা, দ্বিগু সমাস গেল। এবার আমরা একটু অব্যয়ীভাব সমাস দেখি। পূর্বপদে অব্যয় যোগ হয়ে যে সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাস কি? অব্যয় প্রদান, অব্যয় যোগে অব্যয়ীভাব সমাস হয়, অব্যয় যোগে যেটা অব্যয়ীভাব সমাস। কথা বুঝতে পারছেন? অব্যয় প্রদান, অব্যয়ীভাব সমাস। এইখানে অনেকগুলা আছে, যেমন সামীপ্য অর্থে এইটা সেটা অনেকগুলা দেওয়া আছে। এই অব্যয়ীভাব সমাস প্রধানত 6 প্রকার, এছাড়া অনেকগুলা আছে অব্যয়ীভাব সমাস। তবে এটা প্রকারভেদ না বলে বিভিন্ন অর্থ বুঝায় এটা, যেমন দূরত্ববাচক, সামীপ্যবাচক, পৌনঃপুনিকতা বুঝায়। যেমন পা থেকে মাথা পর্যন্ত, পর্যন্ত আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, এই আ একটা অব্যয় থাকলে, যেখানে অব্যয় আছে ওইটাই অব্যয়ীভাব সমাস, অব্যয় থাকলেই অব্যয়ীভাব সমাস। অব্যয় থাকলে কি অব্যয়ীভাব সমাস? বলেন, অব্যয় থাকলেই অব্যয়ীভাব সমাস, অব্যয় থাকলে অব্যয়ীভাব সমাস হবে। আরেকটা অপ্রধান সমাস, যেটা আরো কিছু সমাস আছে, আরো কিছু সমাস আছে অব্যয়ীভাব, হ্যাঁ, অধিকার বুঝায়, গুড, আপাদ মস্তক, আপাদ মস্তক। তারপরে আমরা জানি যে প্রাদি সমাস আছে, প্রাদি সমাস, এগুলো হচ্ছে অতিরিক্ত কিছু সমাস। প্রাদি সমাস, প্রাদি সমাস কি? যদি প্র প্রতি অনু এগুলা থাকে, প্র প্রতি অনুযোগে যদি কোনো সমাস হয় তাহলে সেইটা হবে প্রাদি সমাস। যেমন প্র যে বসন, প্রবসন, প্র যে বসন, এই যে এখানে প্র আছে, প্র আছে, এই জন্য এটা প্রাদি সমাস। এইটা কি স্পেশাল, স্পেশাল প্রাদি সমাস, স্পেশাল প্রাদি সমাস। এখানে কি আছে? প্র আছে, যেমন প্রবাত, প্রবাত, পরি যে ভ্রমণ, পরি যে ভ্রমণ, পরি যে ভ্রমণ, পরিভ্রমণ, তাহলে এখানে পরি আছে, কি আছে? পরি আছে। তাহলে প্রতি পরি অনু প্রবৃতি, হ্যাঁ, এগুলা প্রবাদ অব্যয়, এটা প্রাদি সমাস। কেন? হ্যাঁ, আচ্ছা। তারপরে আরো কিছু নিত্য সমাস আছে, অলুক সমাস আছে, হাতে কলমে দুধে ভাতে, এগুলো অলুক সমাস। প্রাদি সমাসটা একটু বললাম, এখানে প্রতি প্রবৃতি অব্যয় থাকলে সেইটা হচ্ছে কি প্রাদি সমাস। আর কিছু আছে সুপসুপা সমাস,
যদি সুপসুপা সমাস আছে, অনেকেই নাম শুনে থাকবে, প্রথমত সুপসুপা সমাস। দুই সমাস, দুইটাই বিভক্তি থাকে, দুইটাই বিভক্তি থাকে এমন বুঝাইলে অব্যয়ীভাব সমাসের স্পষ্ট কোনো প্রকার ভেদ নাই। তাহেরা বিনতে হাবিব ম্যাম, অব্যয়ীভাব সমাসের স্পষ্ট কোনো প্রকার ভেদ নাই, তবে এটা বিভিন্ন অর্থ বুঝায়, বিভিন্ন অর্থ বুঝায়, দূরত্ববাচক, সামীপ্যবাচক, নিকটবর্তী, এইরকম কিছু বিষয় বুঝায়। পর্যন্ত অর্থে, সাদৃশ্য অর্থে, ঈষৎ অর্থে, ক্ষুদ্র অর্থে, পূর্ণ অর্থে, এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে। আর সুপসুপা সমাস, সুপসুপা সমাস কি? বিভক্তিযুক্ত এক পদের সঙ্গে অন্য এক বিভক্তির যে সম্পর্ক, বিভক্তিযুক্ত এক পদের সাথে অন্য এক পদের যে সম্পর্ক, অন্য এক বিভক্তির, এইটা হইছে সুপসুপা সমাস। যেমন প্রত্যক্ষ দৃষ্ট, যেমন মধ্যরাত, মধ্যরাত মানে রাত্রির মাঝখানে বা রাত্রির মধ্য, সুপসুপা সমাস, রাত্রির মধ্য, রাত্রির মধ্য, সুপসুপা সমাস। ভূতপূর্ব, পূর্বে ভূত, ভূতপূর্ব, ভূতপূর্ব, পূর্বে ভূত। তাইলে এটা হচ্ছে সুপসুপা সমাস, বিভক্তিযুক্ত এক পদের সঙ্গে অন্য এক বিভক্তিযুক্ত পদের যে সমাস, দুইটাই বিভক্তি, এই জন্য এটার নাম হইছে সুপসুপা সমাস। কি সমাস? সুপসুপা সমাস। তারপরে সারাদিন, দিনভর, এগুলো হচ্ছে নিত্য সমাস, নিত্য সমাস। ঠিক আছে, তাহলে আজকে এখানেই সমাপ্ত। ওকে, তাহলে আমরা একটা ক্লাসের মাধ্যমে ওভারঅল সমাসটা দেখে নিলাম, সমাস। আশা করি এখন যদি একটু পড়েন তাহলে সমাস নিয়ে আপনার অনেক কিছুর সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আর একটু পড়লে সমাস নিয়ে আমাদের আর কোনো কিছু সমস্যা হবে না। পরীক্ষায় আমরা মোটামুটি যেই কোনো পরীক্ষায় ভালো করতে পারবো। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।